আমাদের দেশে একেবারে শুরুর সময় আমরা সবাই জানি যে ভরতমুনি নাট্যশাস্ত্রে একটি অধ্যায় আছে, যে অধ্যায় এই মূকাভিনয়ের কথা বলা হয়েছে, অভিনয়ের কথা বলা হয়েছে। সেখানে খুব স্পষ্টভাবেই বলা রয়েছে যে এই যে মূকাভিনয়, তাতে যে ধরনের মুদ্রা, যে ধরনের ভাব রসের ব্যবহার হচ্ছে, সেটি একেবারেই অভিনয়, সেটা মুখ। কিন্তু আমার পৃথিবীর ইতিহাসে এমন অনেক জায়গা আছে যেখানে আমাকে যে কথা না বলেই করতে হবে মূকাভিনয়, সে কথা কিন্তু বলা নেই। কারণ আমি যদি নো থিয়েটারে যাই, আমি যদি কাবুকি দেখি, সেখানে তারা সাউন্ড ইউজ করেন, তাদের ভঙ্গিমা নৃত্যের কথা নৃত্যের মুভমেন্টকে দেখায়। আমাদের দেশে রায়বেশে বলে একটি নাচের ফর্ম আছে, 1929 সালটা, এবং গুরু সদয় দত্ত একটি আর্টিকেল হিন্দুতে আমি পড়ছিলাম, সেখানে বলা হচ্ছে যে ইংরেজদের সঙ্গে যখন যুদ্ধ করতে যাচ্ছে, ওই রনপা দিয়ে যারা ওই রায়বেশে তৈরি শিখছিলেন, তাদেরকে ব্যবহার করা হলো ওই যুদ্ধে এবং প্রেরক হিসেবে ওই শিল্পীদের। এবং তারা সেই সময় একদম হুবহু মহিলাদের মতন সেজে, স্কার্ট পরা, ব্লাউজ পরা, এরকম করে তারা দেহাভঙ্গি অর্থাৎ দেহভঙ্গিমা, যেটাকে আমরা বলি বডি ল্যাঙ্গুয়েজ এবং এক্সপ্রেশনের মাধ্যমে তারা কিন্তু অভিনয়গুলোকে করতেন। সুতরাং এবং সেটি বীরভূম জেলায়। তার মানে আমাদের রায়বেশে ওই সময় আমাদের মূকাভিনয়ের আঙ্গিক কিন্তু প্রচলন। এরপরে আছে গম্ভীরা, আলকা, লেটো, এছাড়াও চোরচুন্নি, যেটা উত্তরবঙ্গের ভীষণ একটা বিষয়। এই যে ফর্মগুলো, এই ফর্মগুলো কিন্তু একেবারেই মূকাভিনয়ের কথা বলছে। আপনারা যদি একটু সেই ভিডিওস গুলো এখন ইউটিউবে ভীষণ দেখা যায়, কিংবা আপনারা অনেকেই গেছেন, কারণ আপনাদের অভিজ্ঞতা, আমি বারবার বলছি, আমার থেকে অনেক সেই জায়গা থেকে এগিয়ে নিশ্চয়ই আছে যারা থিয়েটারের মধ্যে যুক্ত। সেই সমস্ত জায়গায় ফর্মগুলোতে আমি একটা জিনিসই খুঁজে পেয়েছি, যে মূকাভিনয় কখনোই সেই পাশ্চাত্য যে প্যান্টোমাইম তৈরি হয়েছিল একটা সময়, সেখান কথা না বলে একটা স্কিট তৈরি হওয়া, সেটা আমি একটু পরে আসছি, যে একেবারে সেই প্যান্টোমাইমের অনুকরণ নয়। এটা একটা ক্রাইসিসের সময় কিংবা কোনো কিছু তৈরি হওয়া, জন্ম নেওয়ার সময় আমরা সব সময় তিনটে এরকম বড় বড় গাড়ি দাঁড় করিয়েছে, সেটাই স্টেজ। এক জায়গায় একটা জায়গা দেখানো হচ্ছে, আর এক জায়গায় মাইমের অংশ দেখানো হচ্ছে, আর এক জায়গায় কিছু লোকনৃত্য দেখানো হচ্ছে। তো এই যে ফর্মগুলো একসঙ্গে একটা টোটাল থিয়েটারের উদাহরণ আমায় দিল, করতে শেখালো, আসলে সেটাই কি আমার কাছে আজকের এই প্রাসঙ্গিকতায় দাঁড়িয়ে পড়ে না, যে লোকনাট্য, বা আমরা যেটা বারবার বলছি, আমি পৃথিবীর লোকনাট্যের প্রেক্ষিতেই বলছি, যে এইগুলোই কিন্তু আমার কাছে অনেক বেশি রসদ। মূকাভিনয় আসলে লোকনাট্যের সেই ফর্মগুলোকে বারবার নিয়ে এলো। এবারে আমাদের রায়বেশে ওই সময় আমাদের মূকাভিনয়ের আঙ্গিক কিন্তু প্রচলন। এরপরে আছে গম্ভীরা, আলকা, লেটো, এছাড়াও চোরচুন্নি, যেটা উত্তরবঙ্গের ভীষণ একটা বিষয়। এই যে ফর্মগুলো, এই ফর্মগুলো কিন্তু একেবারেই মূকাভিনয়ের কথা বলছে। আপনারা যদি একটু সেই ভিডিওস গুলো এখন ইউটিউবে ভীষণ দেখা যায়, কিংবা আপনারা অনেকেই গেছেন, কারণ আপনাদের অভিজ্ঞতা, আমি বারবার বলছি, আমার থেকে অনেক সেই জায়গা থেকে এগিয়ে নিশ্চয়ই আছে যারা থিয়েটারের মধ্যে যুক্ত। সেই সমস্ত জায়গায় ফর্মগুলোতে আমি একটা জিনিসই খুঁজে পেয়েছি, যে মূকাভিনয় কখনোই সেই পাশ্চাত্য যে প্যান্টোমাইম তৈরি হয়েছিল একটা সময়, সেখান কথা না বলে একটা স্কিট তৈরি হওয়া, সেটা আমি একটু পরে আসছি, যে একেবারে সেই প্যান্টোমাইমের অনুকরণ নয়। এটা একটা ক্রাইসিসের সময় কিংবা কোনো কিছু তৈরি হওয়া, জন্ম নেওয়ার সময় আমরা সব সময় কিছুকে হাতড়ে বেড়াই, ক্রিয়েট করে করে দেখাবো। সেইগুলোতে তারা এতটা রক্ত থাকতেন যে ইম্প্রোভাইজেশনাল থিয়েটার যখন শুরু হতো উইদাউট এনি স্ক্রিপ্ট, সেইগুলো কিন্তু তারা মাইমের আকারে তারা তৈরি করতেন, সেই সমস্ত স্কিটগুলোতে
তারা জানতেন না যে কি হবে, পরপর পরপর কি হবে। সেখানেই গড়ে উঠতো এক একটি নাটক। জেকাস্কোপ থেকে শুরু করে স্তানিস্লাভস্কি, এরা প্রত্যেকে ইম্প্রোভাইজেশনাল থিয়েটারের কাজ করেছেন এবং তারা রীতিমতন চর্চা। নমস্কার। আমরা যারা আছেন তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। বেহালা অনুদর্শী এবং সুমনা চক্রবর্তীকে, অভিনেত্রী সুমনা চক্রবর্তীকে আমাদের অনেক অনেক অভিনন্দন। আমাদের খুব ভালো লাগছে যে আমরা তিনজনই এসেছি বীরভূম জেলা থেকে। সেই জেলা থেকে এসেছি আমরা, যে জেলা লোকসংস্কৃতির জেলা হিসাবে অবশ্যই লোকসংস্কৃতির মানচিত্রে খানিকটা সুপরিচিত। সেখানে ভাদু গান, টুসু গান, ভাজো গান, বাউল গান এসব যেমন আছে, তেমনি বহুরূপীদের জন্য একটি গ্রামই আছে, যে গ্রামটিকে বহুরূপীদের গ্রাম বলা হয়, বীরভূম জেলায় লাভপুরের কাছে। আজকের দিনটি কিন্তু কাকতালীয়ভাবে একটু উল্লেখযোগ্য। প্রথম কথা হচ্ছে যে এখন বহুরূপী বলতে গেলেই আমাদের সবারই সাধারণত ছেলেবেলায় যারা আমাদের বয়সের বা আমাদের থেকে আরেকটু কম বা আমাদের থেকে বেশি বয়সের, তাদের তো ছিনাদ বহুরূপীর নাম জানাই আছে, পড়েছেন শ্রীকান্ত উপন্যাসে। তো আজকে সেই ছিনাদ বহুরূপীর স্রষ্টা শরৎচন্দ্রের জন্মদিন, এটা একটা খুব উল্লেখযোগ্য ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে গতকালই যিনি সাহিত্যে তার লোক সংস্কৃতিকে খুব গভীরভাবে এনেছিলেন, তার বিভিন্ন গল্পে উপন্যাসে, তার নাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারও গতকাল ছিল প্রয়াণ দিবস। কারণ দিনটি একদিক থেকে একজন সাহিত্যিক যিনি বীরভূমের মাটিতেই জন্মেছেন, সেখানে তার অনেক সাহিত্য কীর্তি, তারপর তো জ্ঞানপীঠের মুকুট তার মাথায় চড়েছিল। যে কোনো একটা কারণেই হোক, আমরা এখন অন্যান্য শিল্পের মতো বহুরূপী শিল্পটাকে বিপন্ন শিল্প, বহুরূপী মানেই একটা সাজসজ্জা। আজকে এখানে যে বিষয়টা আছে সেই বিষয়ে বহুরূপীর সঙ্গে নাট্যের যোগ বলা হয়েছে। আমাদের তো যেটা মনে হয় যে বহুরূপী যারা সাজেন তারা কিন্তু, তাদের মধ্যে কিন্তু অভিনয় সত্তা আছে, তারা কার্যত একজন অভিনেতা। তার কারণটা যে তাদের একটা সরক্ষেপণের ব্যাপার আছে। যখন তিনি কৃষ্ণের কথা বলছেন, কৃষ্ণ সাজছেন, তখন কৃষ্ণের মতো বলছেন। যখন তিনি কালী সাজছেন তখন তিনি কালীর মতো বলছেন। যখন তিনি হনুমান সাজছেন তখন আবার হনুমানের মতনই তাকে চিৎকার করতে হচ্ছে। বাঘ সাজছেন তখন বাঘের মতো তাকে অঙ্গভঙ্গি করতে হচ্ছে। তাদের সঙ্গে যে একটা অভিনয়ের যোগ আছে বহুরূপী শিল্পটার সঙ্গে, সে কথা বলার কোনো অপেক্ষাই রাখে না। আমার দেশের মাটি তোমার পরে একাই মাথা, তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি তোমার পরে একাই মাথা। তোমরা কি আমাকে চিনতে পারছো? আমি বেলা, বেলা বসু ওরফে বেলা মিত্র। হ্যাঁ, তোমরা এখানে যারা আছো তারা হয়তো আমাকে চিনতেই পারোনি, অনেকে নামই শোনোনি হয়তো আমার। না না, তাতে তোমাদের কোনো দোষ নেই। কোভিডের সময়ে 2020 সালে আমার জন্ম শতবর্ষ পেরিয়ে গেছে।
নিঃশব্দে নীরবে। না না না, তাতে আমার কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই। ভারত তো স্বাধীন হয়েছে, ভারতের স্বাধীনতার ৭৬ বছরে পা দিয়েছে। এই স্বাধীনতার মুক্তিযুদ্ধের সংগ্রামে আমি, আমার মতন একজন সামান্য মহিলা, আমারও কিছু অবদান আছে, অবদান ছিল। আর সেই 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 কথা জানাতে আমি আজকে তোমাদের আনন্দ যজ্ঞে ছুটে এসেছি। আমার জন্ম হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার কোদালিয়া গ্রামে। না, বিখ্যাত বসু পরিবারে আমার জন্ম হয়েছিল। আমার কাকা বাবু ছিলেন তোমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস। আমার শৈশব কেটেছে তার ছায়ায়। তার হাত ধরে আমি এই ভারতের মুক্তির সংগ্রামে অংশগ্রহণ করেছিলাম। এ আমার বড় খুশির ঘটনা। মনে পড়ে একদিন কাকা বাবু বললেন, বেলা বেলা, এই যে বেলা, দেখ বেলা, আমি তোকে বলছি, কংগ্রেসের আপোষ নীতি আমার একদম পছন্দ হচ্ছে না। ব্রিটিশদের পদলেহন করা আমি পছন্দ করছি না। তাই আমি রামগড়ের কংগ্রেস অধিবেশন আমি বয়কট করেছি। তার পরিবর্তে আমি তৈরি করেছি আপোষ বিরোধী সংগঠন। আর তোকে সেই মহিলা সংগঠনের নেত্রী হতে হবে, নেত্রী। হ্যাঁ, তুই পারবি না বেলা, বল পারবি না? হ্যাঁ, আমি জানি তোর বয়স মাত্র 19, কিন্তু তোকে পারতে হবে বেলা, তোকে পারতে হবে। পারবি তো বেলা? পারবো, নিশ্চয়ই আমাকে পারতেই হবে। সেই শুরু, আর তারপর থেকে শুধু কাজ আর কাজ দেশের জন্য। আমার কাকা বাবুর নির্দেশে নানা রকমের কাজ। মনে আছে একবার কাকা বাবু ছিলেন দেশের বাইরে, এমন সময় মেলাদি শোনো, নেতাজি খবর পাঠিয়েছেন যে ওই আইনের যোদ্ধারা একটা সাবমেরিন, কিছু অস্ত্রশস্ত্র আর ওই কিছু টাকা পয়সা নিয়ে চলে আসছেন ওই উড়িষ্যায়, বুঝলে, ওই কোণারকের ওই সূর্য মন্দিরের কাছাকাছি। ওখানে এসে নামবে, একদম সময় নেই, লোকজনকে কাউকে পাওয়া যাচ্ছে না, টাকা পয়সাও নেই। শিগগির তাদেরকে নিয়ে আসার একটা ব্যবস্থা কিছু একটা করো। তাই তো আমি কি করি বলতো, আমার হাতেও তো টাকা পয়সা সেরকম নেই, জানিস। কি করবো আমি? এই শোন, তুই এক কাজ কর, আমার হাতের এই দুটো আছে, এই দুটো তুই নিয়ে যা। হ্যাঁ, ওই শ্যাকরার কাছে দিবি, তার বেঁচে তুই যা পাবি সেই নিয়ে তুই শ্যামল আর রফিককে নিয়ে তুই শিগগির চলে যা উড়িষ্যায়। সেখানে চলে যা তাড়াতাড়ি, ওই আইনের যোদ্ধাদের তুই নিয়ে আয়, তাদেরকে একটা নিরাপদ স্থানে রাখ, আর তাদের খাবার দাবার, চাল ডাল নুন তেল যা যা কিছু লাগে সবকিছু মজুত করে দে। শিগগির যা। ঠিক আছে, আমি যাচ্ছি বেলাদি, আসছি বেলাদি। কিন্তু শেষ রক্ষা হলো না। ব্রিটিশ গুপ্তচরের হাতে ধরা পড়ে গেলেন আইএনএ যোদ্ধারা। চলল তাদের ওপর নৃশংস অত্যাচার চলল। আর তারপর আমার স্বামী হরিদাস মিত্র, তাকেও ছাড়া হলো না। তিনি সিক্রেট সার্ভিস চালাতেন আমাদের বেহালার বাড়িতে। টেলিগ্রাফের তার বসিয়ে তিনি এখানকার ব্রিটিশ গভর্নমেন্টের সমস্ত খবর তিনি পাচার করতেন নেতাজিকে। তিনি আর তার 3 সঙ্গী গুপ্তচরদের দ্বারা ধরা পড়লেন এবং তাদের ব্রিটিশ গভর্নমেন্ট ফাঁসির সাজা দিল। আমি অসহায় হয়ে গিয়েছিলাম। আমি ছুটলাম বাপুজির কাছে, গান্ধীজির কাছে। বাপুজি আমার স্বামীকে বাঁচান। ব্রিটিশ কুকুরেরা আমার স্বামীকে ফাঁসির সাজা দিয়েছে। তাকে আর তার 3 সঙ্গীকে আমাদের বাঁচান। বাপুজি। মা, তুমি আমার কাছে এসেছো, সেই জন্য
আমি ভাইসরয়ের কাছে Guru Brahma, Guru Vishnu, Guru Devo Maheshwara, Guru Sakshal Parabrahma, Tasmai Shri Guruve Namaha. असुर्यानां ते लोका अन्धेन तमसावृता तांस्ते प्रत्यभिगच्छन्ति ये के चात्महनो जनाः असुर्यानां ते लोका अन्धेन तमसावृता तांस्ते प्रत्यभिगच्छन्ति ये के चात्महनो जनाः ওরে ভাই শুনেছিস? শুনেছি, কিন্তু চুপ কর। কেন বল দেখি। কি জানি, বললে যদি অপরাধ হয়। কিন্তু উপাধ্যায় মশাই নিজে যে আমাকে বলেছেন। কি বলেছেন বল না। গুরু আসছেন। গুরু আসছেন? ভয় করছে না ভাই? ভয় করছে। আমার ভয় করছে না, মনে হচ্ছে মজা। কিন্তু ভাই গুরু কি? জানি নে। কে জানে? এখানে কেউ জানে না। শুনেছি গুরু খুব বড়, খুব মস্ত বড়। তাহলে এখানে কোথায় ধরবে? পঞ্চক দাদা বলেন অচলায়তনে তাকে কোথাও ধরবে না। কোথাও না? কোথাও না। তাহলে কি হবে? ভারী মজা হবে। চল চল। আগুনে আগুন লেগেছে, আগুনে আগুন লেগেছে, পলাশি জঙ্গলে রে। আরে ঢিপিন ঢিপিন বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে, বাজাচ্ছে সাঁওতালে। ঢিপিন ঢিপিন বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে, বাজাচ্ছে সাঁওতালে। টাং ধাতুং ঠাং তুং তুং ঠাং তুং তুং ঠাকিনি কি যা। টাং ধাতুং ঠাং তুং তুং ঠাং তুং তুং ঠাকিনি কি যা। মাদলবাসী বাজে তালে তালে, মাদলবাসী বাজে তালে তালে, মাদলবাসী বাজে তালে তালে, মাদলবাসী বাজে তালে তালে। একটা কুলো মধুর ঘোমটা চেহারা,
পূজা করি মোরে রাখিবে অর্ধে, সে নহি নহি হেলা করি মোরে রাখিবে পিছে, সে নহি নহি পূজা করিবে রাখিবে অর্ধে, সে নহি নহি হেলা করিবে রাখিবে পিছে, সে নহি নহি যদি পার্শ্বে রাখবরে সংকটে সম্পদে, সম্মতি দাও যদি কঠিন ব্রতে, সহায় হতে পাবে তবে তুমি চিনিতে মোরে, আজ শুধু করি নিবেদন আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী। নমস্কার। আজকে সন্ধ্যায় আমরা একটা এখনকার সময়ের একটা গল্প নিয়ে আমরা একটা নাটক করছি। নাটক কৃষ্ণকলি। গল্প ডক্টর উত্তম দত্ত, নাট্যরূপ ও নির্দেশনা সুমনা চক্রবর্তী, আর প্রযোজনা বেহালা উরদর্শী। নাটকটা মোটামুটি আনুমানিক 45 মিনিট সময়সীমা। তো আজকের নাটক আমরা নিবেদন করছি কৃষ্ণকলি। কৃষ্ণকলি আমি তারে বলি, কৃষ্ণকলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেঘ, কালো হরিণ চোখ, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি, কৃষ্ণকলি আমি তারে বলি। আজ এক কালো দলিত মেয়ের কথা বলবো। কালো অসুন্দর এক সাঁওতাল মেয়ে, সমাজের অনগ্রসর স্তর থেকে উঠে আসা এক মেধাবী ছাত্রী, হীরের মতন উজ্জ্বল, জাগরী, জাগরী হেমব্রম, নীল কুয়াশায় আমার জানা আছে ওই যে
বিপদ, কাস্টমাররা সব খেপে গেছে, এদের হাত থেকে তো নিস্তারও নেই। একটা উপায় তো বার করতেই হবে। কি করি কি করি কি করি? ইয়েস, আইডিয়া। দেখুন ম্যাডামের আধার কার্ডে ম্যাডামের নামের পাশে এই পদবিটা দেখুন স্যার, পদবিটা দেখুন আপনি। হ্যাঁ এই যে বাংলাটা ঠিক আছে, বাংলাটা ঠিক আছে, ইংলিশে দেখুন স্বর্ণময়ী, RAKSHITA, মানে রক্ষিতা। অনেক শিক্ষিত, বুঝেছো? হ্যাঁ, এই যে তোমার চিৎকারের জন্য আমাদের ব্যাংক থেকে বার করে দিল, বুঝলে? হ্যাঁ, এই মগজে তোমার আমার মতো অশিক্ষিত নয়, শিক্ষিত। এই মগজে কিছু ঠকা, বুঝলে? এবার চলো চলো বাড়ি চলো। আমি আবার যাচ্ছি। খুব ভালো আছে। এই লোক একটা পদ্ধতি তোমার কপালে জুটতো, যে কটা বলে তাকে চুলাতে সেও থাকতো না। তার লোভ জটিল বন্ধ, হিংসায় উন্মত্ত পৃথ্বী, নিত্য নিঠুর দ্বন্দ্ব। মার কাছে কি করেছি দোষ? বসে আছি তপ্ত বক্ষে, আপনার প্রাণের ভিতরে আরেকটি প্রাণাধিক প্রাণ করিবারে অনুভব। গুরুদেব চিরদিন মার পূজা করি আমি, জেনে শুনে কিছু তো করিনি দোষ। মার খেলা কে বুঝিতে পারে রানী গুণবতী? মহারাজ গোবিন্দ মাণিক্যের স্ত্রী তুমি, জেনে রাখো পাষাণতনয়া ইচ্ছাময়ী, সুখ দুঃখ তারই ইচ্ছা, যা ঘটে সংসার মাঝে। কে বা তুমি, কে বা আমি? কেহ নহি মোরা, সবারই মাথার উপর তিনি মাতা ইচ্ছাময়ী। জয় মা, জয় মা। যাই, পূজার সময় হলো। জয় মা, জয় মা, জয় মা। জয় সিংহ, কোথা তুমি? কোথা গুরুদেব? কি আদেশ মহারাজ? জয় সিংহ, দরিদ্র বালিকার স্নেহের পুত্তলি তারে নাকি আনিয়াছ বলি দিতে? কেমনে জানিব মহারাজ, কোথা হতে অনুচরগণ আনে দেবীর পূজার অর্ঘ্য? তবে এই কথা বলিবারে পারে, মা তাহারে নিয়েছেন। মিছে কথা, মিছে কথা, রাক্ষসী নিয়েছে তারে। ও কথা এনো না মুখে। মা, তুমি নিয়েছ কেড়ে? রাজা যদি চুরি করে শুনিয়াছি নাকি আছে জগতের রাজা, কিন্তু তুমি যদি চুরি করো কে তোমার করিবে বিচার? এই যে সোপান পেয়ে রক্ত চিহ্ন দেখি, এ কার? মোর স্বজনের।
না জানি মোরে ডেকে কেঁদেছিল কত, চেয়েছিল চারিদিকে ব্যাকুল নয়নে, কম্পিত কাতর পক্ষে। মোর প্রাণ কেন যেথা ছিল সেটা হতে ছুটে এলো না? বলো মহারাজ, বলো বলো মহারাজ, বলো, এ কি তারই রক্ত? বৎসে অপর্ণা, বৎসে অপর্ণা, আমি বাক্যহীন। এত ব্যথা কেন, এত রক্ত কেন, কে বলিয়া দিবে মোরে? তবে এইটুকু কহিবারে পারি, এইটুকু কহিবারে পারি, জীব বলি এ বৎসর হতে হইল নিষেধ। আমার রাজ্য মাঝে যে সাধিবে হত্যাকাণ্ড যে কোনো ছলে, তারে দিব নির্বাসন দণ্ড। আর নহে, আর নহে, বিলম্ব উচিত নহে, বিনাশ করিতে পাপ। আজ হতেই রক্তপাত আমার রাজ্যে হইবে নিষেধ। এ মোর আদেশ, এ মোর আদেশ। রক্তপাত করিবে নিষেধ? গোবিন্দ মাণিক্য, ওরে আর বাঁচেন, জানো নাকি উলঙ্গিনী নাচে রণরঙ্গে, আমরা নৃত্য করি সঙ্গে, নক্ষত্রের প্রয়োজন নেবে। গুরুদেব, আমি নক্ষত্র, নক্ষত্র রায় কেন মরে করেছেন স্মরণ? এসো নক্ষত্র, এসো, সুখবর জানাই তোমারে। কাল রাত্রে স্বপন দিয়েছেন দেবী, তুমি হবে রাজা। আমি হব রাজা? বলো কি ঠাকুর, আমি রাজা হব? বেশ বেশ, তবে রাজা হয়ে আগে মন্ত্রী ডানে দেব দূর করে, তোমারে করিব মন্ত্রী। বলো দেখি কবে, কবে রাজা হবে, কবে? বলিব সকলে, তবে সর্বাগ্রে রাজ রক্ত চান দেবী। রাজ রক্ত চান পাবো কোথা গুরুদেব? ঘরে আছে গোবিন্দ মাণিক্য, তারই রক্ত চাই। আহ, জয় সিংহ, হয়েও না চঞ্চল। হে ঠাকুর, কাজ কি রাজত্বে? রাজ রক্ত থাক রাজদেহে, আমি যাহা আছি সেই ভালো। না না না, মুক্তি নাই, মুক্তি নাই নক্ষত্র রায়, শুনে রাখো। কার্যসিদ্ধি যতদিন না হয় বন্ধ রেখো মুখ। এক্ষণে যেতে পারো তুমি। আচ্ছা প্রভু, কিন্তু গুরুদেব, গুরুদেব এ তো পাপ। জয় সিংহ, পাপ পুণ্য কিছু নাই। কে বা ভ্রাতা, কে বা আত্মপর? কে বলিল হত্যাকাণ্ড পাপ? এই জগৎ মহা হত্যাশালা। হত্যা অরণ্যের মাঝে, হত্যা লোকালয়ে, হত্যা বিহঙ্গের নীড়ে, কীটের গহ্বরে, অগাধ সাগর জলে, নির্মল আকাশে, হত্যা জীবিকার তলে, হত্যা খেলার ছলে, হত্যা অকারণে, হত্যা অনিচ্ছার বশে, চলেছে নিখিল বিশ্ব হত্যার তারণে, ঊর্ধ্বশ্বাসে প্রাণপণে। তবে প্রেম মিথ্যা গুরুদেব, স্নেহ মিথ্যা, দয়া মিথ্যা, মিথ্যা আর সব সত্য শুধু অনাদি অনন্ত হিংসা। না 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 গুরুদেব, এ কদাপি সত্য নহে, এ কদাপি সত্য নহে। অবিশ্বাস মোর প্রতি, অবিশ্বাস নহে গুরুদেব, শুধু কহি আর রক্ত না, আর রক্ত নয়। জয় সিংহ, কি কহিলি? কহ আরবার। আর রক্ত না গুরুদেব, আর রক্ত নয়। বেশ, বন্ধ হোক বলিদান এবে। গুরুদেব, গুরুদেব সত্যই কি রাজ রক্ত প্রয়োজন নেবে? প্রয়োজন অবশ্যই। স্পর্শ করি চরণ বল তবে, শ্রাবণের শেষ রাত্রে আমি এনে দেব রাজ রক্ত। গুরুদেব, গুরুদেব করিনু শপথ, শ্রাবণের শেষ রাত্রে আমি এনে দিব রাজ রক্ত। গুরুদেব, শ্রাবণের শেষ রাত্রে আমি এনে দিব রাজ রক্ত। অতিবাহিত কিছু কাল, প্রলয় ঝঞ্ঝার রলে শঙ্কিতা মেদিনী, নাগিনীর ক্রূর হাস্যে থর থর কাঁপে দশ দেখে। শ্রাবণের শেষ রাত্রি আছে, ওই রোষ অহংকার এতদিনে আজ বুঝি জাগিয়াছ অভিশাপ হাঁকি, নগরের পর দিয়া চলিয়াছ তিমির রূপিণী। ওই বুঝি তোর প্রলয় সঙ্গিনীগণ দারুণ ক্ষুধায় নার প্রাণপণে দেয় নাড়া, দেয় বিশ্ব মহাতরু। আজ মিটাইব তোর দীর্ঘ উপবাস। গুরুদেব, জয় সিংহ, রাজ রক্ত কই? আছে, আছে গুরুদেব, রাজ রক্ত চাই, নইলে কিছুতে বিঠিবে না তৃষা। তবে নিজে আমি করি নিবেদন। আমি রাজপুত, পূর্ব পিতামহ ছিল রাজা। এই রক্ত দিব, এই যেন শেষ রক্ত হয়, এই রক্তে শেষ মিটে যেন অনন্ত পিপাসা।
দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া ভরে থাকুক আমার মুঠো দুই চোখে থাকুক ধারা এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা তবু বনে তবু ভবনে ওরে আরো 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 দাস্তান প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে ওরে আরো 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 দাও প্রাণ আরো বেদনা প্রভু দাও মনে আরো চেতনা আরো কোথায় বাধা কোথায় মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ আরো প্রেমে মোর আমি ডুবে যাবে আরো প্রেমে মোর আমি ডুবে যাবে সুধা ধারে আপনারে তুমি আরো 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 করো দান মোরে আরো 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 দাও প্রাণ কৃষ্ণ হরে মোরে আরো 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 দাও প্রাণ তবু ভুবনে তবু ভুবনে মোরে আরো 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 দাও প্রাণ মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ নমস্কার, আমি রঞ্জনা চ্যাটার্জি, কেয়ার অফ অর্জুন চ্যাটার্জি। কলকাতার পশ এরিয়ার এই বহুতলে 15 তলায় আমাদের সুখের সংসার। আমাদের একটি টিনেজার মেয়ে আছে, তার নাম হচ্ছে মুনমুন। আমরা আদর করে তাকে মুন বলে ডাকি। তো অ্যাট প্রেজেন্ট আমরা একটা প্রবলেমের মধ্যে আছি, মানে সেটা এমন কিছু নয়, কিন্তু আমাদের জীবন প্রায় মানে
অতিষ্ঠ করে তুলছে। সেটা কি বলবো বলবো আসলে মুশকিলটা কি জানেন, আজকাল আবার ওই মনের কথা কাউকে যে বিশ্বাস করে বলবো সেই রকম মানুষ আবার খুঁজে পাওয়া যায় না। তো আজকে ভাবছি যে আপনাদের সঙ্গেই বরঞ্চ শেয়ার করি। মা! ও মা! কি হলো? মা! হ্যাঁ। কি হয়েছে? মা বাপি কখন আসবে? কেন যেমন আসে তেমন আসবে? মা কি? ওইটা আবার দেখেছি। কি ওইটা করছিস? আরে ওইটা বলছো। আচ্ছা শোন আমি বলছি কি তুই এক কাজ কর, যত রকম বাজে কথা তুই ভালো করে ঠান্ডা জল দিয়ে স্নান কর, জাঙ্ক ফুড কম খা, তাহলে এইটা ওইটা আর কিছু দেখবি না। যা। আমি তো রোজ স্নান করি বলো, আর জাঙ্ক ফুডে তো কমই খাই। আরে কি দেখছিস? একটা লোক জানো মা, আপাতত মস্ত কালো পোশাক পরে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে মা। আচ্ছা আমার খুব ভয় লাগছে মা, খুব ভয় লাগছে। আসলে তুই তো মানে সায়েন্স পড়িস নাকি? তুই আত্মা বিশ্বাস করিস? আত্মা নয় মা, আত্মা নয়, একটা জ্যান্ত জীবন্ত মানুষ। এই সাপের মতো ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ আমি বুঝতে পারছি না যে আমাদের বাড়িতে কি ঘুরে বেড়াচ্ছে এক্স্যাক্টলি। মানে কালো পোশাক পরা লোক ঘুরছে, না লাশ ঘুরছে, না সাপ ঘুরছে। এই শোন, আমি বুঝতে পারছি না যে 15 তলার উপরে সাপটা আসবে কোত্থেকে? কার সাপ? কোত্থেকে সাপ? সেটা আমিও বুঝতে পারছি না। এই আমি তোকে ভালো কথা বলছি, তুই ওই ল্যাপটপে বসে বসে হলিউডের সমস্ত বিদঘুটে ভূতের ছবি, হরর মুভি দেখা বন্ধ কর প্লিজ। সারাক্ষণ পড়া নেই শোনা নেই, ওই ল্যাপটপ খুলে বসে আছে, উদ্ভট দেখছে। তুই যা পড়াশোনা করতে বস, যা। আরে বলিস তো ওখানে ভূত আছে। কি অদ্ভুত কথাবার্তা! আচ্ছা আশ্চর্য কথা, আমি তো বুঝতেই পারছি না কি অদ্ভুত কথা, কি জীবন্ত লাশ দেখছে, সাপ দেখছে, কি সব দেখছে জীবনে আমি। এই তুই এখন বসে আছিস না, তুই বেরো এখান থেকে। আমি কিন্তু তোকে নইলে কিন্তু আমি ভূত হয়ে দেখেছেন তো কি বলছিলাম, আমার না মাথাটা একদম গুলিয়ে দিল, সমস্ত কিছু আমি ভুলে গেলাম। আমি তোমাকে বলেছিলাম ঘরে পাঠিও না, বলেছিলাম তো। বলো আমি দেখছি, চল না, তুমি যেও না, ওখানে ভূত আমি তো রয়েছি, চল আমি দেখছি কোথায় ভূত। মা তুই রাখ, আমাদের কি হবে মা? কেন কি হবে? না মানে এরপর আমরা কোথায় থাকবো? কেন? এটা তো আমাদের আরে বাড়ি। হ্যাঁ, কিন্তু বাপি যদি তোমাকে ডিভোর্স দিয়ে দেয়, আচ্ছা তোমাদের দুজনের সেপারেশন হয়ে গেলে আমি কার ভাগে পড়বো? তোমার না বাপি? আমি বাপির কাছে কিছুতেই থাকবো না। আমি কিছুতেই থাকবো না বাপির কাছে। শোনো বোন, আমাকে বলতে দাও, তুমি শোনো। আরে কি আশ্চর্য! আর আমার কথা শোনো। তুমি খুব উত্তেজিত হয়ে পড়েছো, তুমি খুব কষ্ট পাচ্ছ মা। তুমি কষ্ট পেও না। শোনো আমার কথাটা শোনো। ডিভোর্স করতে গেলে দুজনের সম্মতি লাগে, কেমন? দুজনের সিগনেচার লাগে। আর আমি তোমার বাপিকে ডিভোর্স দেব না, তোমার জন্য আমি দেব না। আমি তোমার কাছে থাকবো মা, আমি তোমার কাছে থাকবো। নিশ্চয়ই তুমি আমার সাথে থাকবে। ঠিক আছে তুমি ওরকম করছো কেন? এসো উপরে উঠে এসো। শোনো, তোমাকে পড়াশোনা করতে হবে, বড় হতে হবে। না একটু অনেক রাত হয়ে গেছে মা, অনেক রাত হয়ে গেছে। চল। বিলিভ মি রুমু, এখন অব্দি নো চুমু। বিশ্বাস তোমার মানে জ্ঞালি আছে। একে তো পুরো মাল, তারপর আবার গায়ে পচা লাশের গন্ধ, তাতেও কি বাজার? হ্যাঁ এই যে তাকাও, তোমার আর কটা আছে বলো, কটা আছে তোমার? দেখো রুমেলা, তোমাকে বিশ্বাস করি বলেই তো এত টাকা তোমার কাছে রাখতে দিয়েছি। বাধ্য হয়ে রাখতে দিয়েছো, কিন্তু এবার কিন্তু তুমি একটা ধরা পড়বে অর্জুন, এই আমি তোমাকে বলে রাখছি। চিন্তা করো না, টাকা আমি একা নিচ্ছি না। হ্যাঁ আমি হয়তো পাইলট, প্রথম টাকাটা আমার হাতেই আসছে, কিন্তু মাত্র 30% নিজের কাছে রেখে আমার 70% অন্য লোককে দিতে হয়। কাদের দাও? সরি রুমেলা, তাদের নাম তুমি আমায় জিজ্ঞাসা করো না, আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, দিন দিন যেভাবে টাকার অঙ্ক বাড়ছে তাতে শুধু জোকার ফ্ল্যাটে হতো না, সেই জন্য তানিয়ার বাড়িতে অনেক সেফ সাইড। না, খবরদার বলছি, তুমি ওখানে একটা টাকাও রাখবে না। হ্যাঁ, তোমার যদি টাকা রাখার প্রয়োজন পড়ে তাহলে আমাদের বাড়িগঞ্জ পাড়ির ফ্ল্যাটে রাখো, কিন্তু ওখানে তুমি একটা টাকাও রাখবে না। রাখবো। আরে অনেক টাকা, তুমি ভাবতেও পারবে না।
ছোট ছোট এই জন্য পকেট তৈরি করতে হয়। অর্জুন, তুমি বুঝতে পারছো না। দেখো, আমার কিন্তু এবার সত্যি খুব ভয় করছে। যদি যদি তুমি ধরা পড়ে যাও। আরে বাবা, ধরা পড়বো না রে পাদি, এসো তো কাছে এসো। পারবো না, পারবো না। দিন দিন তোমার যতই টাকা বাড়ছে ততই গায়ের গন্ধটাও বেড়ে চলেছে। পারফিউম, বডি স্প্রে কোনো কিছুতেই থামানো যাচ্ছে না। তোমাকে কিন্তু আমি সাবধান করছি অর্জুন, এবার থামো। থামতে শেখে লাভ কেন? ও বুঝেছি। তোমাকেই তো 3+40 রাখতে দিয়েছি। হ্যাঁ বাবা, এই যে এই না, এই যে ধরো তোমার 3,40,00,000। না। কেন? আমি আর পারছি না। এসব কি করছো এখানে? এসব করো না। তাহলে চলো জোকার ফ্ল্যাটে যাই। না না না, জোকার ফ্ল্যাটে তো আরোই হবে না। মানে তুমি বুঝতে পারছো না, ওখানে অন্য ফ্ল্যাটের লোকেরা সন্দেহ করবে। আর তাছাড়া তুমি ওখানে থাকবে কি করে? ওখানে তো বেড নেই না। হ্যাঁ, বাকি ওই ফ্রিজ, টিভি, সোফা সব কিছুই আছে, শুধু বেডটাই নেই। ঠিক আছে ঠিক আছে, আমি আর যাচ্ছি না। তোমার কাছে যা আছে, আমার কাছে যা আছে, সব ওই জোকার ফ্ল্যাটে রেখে এসো। মানেটা কি? মানে এই টাকাগুলো জোকার ফ্ল্যাটে রাখো? হ্যাঁ হ্যাঁ, এক জায়গায় রাখো, অনেক সেফ। আচ্ছা, বলছিলাম অর্জুন, কোনো ব্যাংকে রাখলে হতো না? তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি বিপদে পড়ে যাবে, তার সঙ্গে সঙ্গে আমিও বিপদে পড়ে যাবো। সেটাও তো ঠিক। এনিওয়েজ, শোনো না, বলছি অনেক তো রাত হলো, এতগুলো টাকা নিয়ে যেতে হবে। আমি বরং বেরোই, বুঝলে? একটা ক্যাব বুক করে নিচ্ছি। আরেকটু দাঁড়াও, আমি একটু পরে ক্যাব বুক করে দেবো, তারপর চলো। ওকে, যাচ্ছি না। তুমি কি করবে? তুমি বাড়ি যাবে তো? না, এই রঞ্জনার মুখ আমার দেখতে ইচ্ছে করে না। তো দেখো না, ওকে ডিভোর্স করে আমাকে বিয়ে করো। সেটা করলে তো ভালোই হতো, কিন্তু রঞ্জনা মন, আমি গন্ধ পাচ্ছি। আমি অন্ধকারে তলিয়ে যাচ্ছি, কিন্তু আমি আলোয় ফিরতে চাই। আমি পাপ করেছি। যারা রোদে পুড়ে জলে ভিজে কষ্ট করেছে, আমি তাদের চাকরি খেয়েছি, কিন্তু আমি আলোয় ফিরতে চাই। রঞ্জনা, মন, আমাকে টেনে তোলো। স্বপন, এই স্বপন, স্বপন, আমি তোর মতো হতে চাই রে ভাই। আমি তোর মতো হতে চাই, আমাকে বাঁচা। রঞ্জনা, মন, কে যেন বলেছিল, অন্ধকারের পাপে অন্ধকারকে চিনতে পারলে সেটাই আলোর নিশানা। রঞ্জনা, মন, স্বপন, আমার বাঁচা ভাই। আমি আলোয় ফিরতে চাই। আমার হাতটা কেউ ধরো, আমার হাতটা কেউ ধরো।